নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকের এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের কাছে আবার যাকে আজকে নিয়ে আসলাম, এর আগে যার সঙ্গে আমার কথা বলতে দেখেছেন, যার কাজের আমি অনুসরণ করি, আমার ছোট বোন, বঙ্গ টিভির কর্ণধার রোজিনা রহমান। রোজিনা, তোমাকে স্বাগত জানাই আমাদের এই টিভি। এখন রোজিনা, তোমাকে যে প্রশ্ন দিয়ে আজকে এখানে শুরু করব, তোমার তো প্রচুর দর্শক এবং প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ তোমার কথা শোনে। আমি আমার এই ভিডিওর মধ্যে দিয়ে আমার যারা দর্শক বা সাধারণ যারা দর্শক, তাদের কাছে তোমার মুখ দিয়ে কিছু কথা আমি শোনাতে চাই। সেটা হলো যে তুমি একজন সংখ্যালঘু পরিবারের কন্যা। তোমার ছোটবেলাটা কেটেছে, মূলত শৈশব এবং যৌবন কেটেছে হাওড়ার আমতা থেকে আরো ভেতরে একটা গ্রামে, ভাটোরা গ্রাম। সেখান থেকে তুমি এইচএস করেছো। তুমি আগের এপিসোডেই বলেছো পরবর্তীকালে তুমি, ওটা একটা বদ্বীপের মতো, এবং পরবর্তীকালে তুমি কলকাতায় এসেছিলে গ্র্যাজুয়েশন করতে। বঙ্গবাসী কলেজ থেকে পল সায়েন্সে অনার্স নিয়ে তুমি গ্র্যাজুয়েশন করো। পরবর্তীকালে তুমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করো এবং সাইকোলজি নিয়ে তুমি ডিপ্লোমা করো, বিএলএড করো, ডিএলএড করেছি, আর মাস কমিউনিকেশন করেছি বিদ্যাসাগর থেকে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি। তোমার মোটামুটি ভাবে ধরো তুমি এইভাবে নিজেকে তৈরি করেছো। আমার শুধু একটাই তোমার কাছে আজকে, তোমার অজানা বিষয়গুলো মানুষের সামনে তুলে। তোমার বাবা মায়ের কি তুমি একটাই সন্তান? না না, আমরা দু বোন এক ভাই, দাদা বড়, তারপর দিদি, তারপর আমি ছোট। তো হঠাৎ করে সাংবাদিকতা লাইনে তোমাকে কে অনুপ্রাণিত করলো? সত্যি কথা বলতে সাংবাদিকতা মানে আমার যদি ব্যাকগ্রাউন্ড দেখি, কেউ সাংবাদিক নয়, মানে সবাই। আমার মানে নিজে পড়াশোনা করতে করতে যখন পলিটিক্যাল সায়েন্স নিয়ে আমি পড়ছিলাম বঙ্গবাসী কলেজে, তখন মানে আমার একজন প্রফেসর ছিলেন উদয়ন বন্দ্যোপাধ্যায়, আপনি খুব ভালো রকম জানবেন। তিনি তখন এবিপিতে প্রায় বসতেন রাজনৈতিক বিশেষজ্ঞ, একদম। উনি বঙ্গবাসী কলেজের পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক ছিলেন। তখন ক্লাসে ঢুকেই প্রথম দিন একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, আমার খুব মনে আছে। স্যার তখন আমি অ্যাসাইনমেন্টে লিখে নিজের মতো করে দেখিয়েছিলাম। তখন স্যার বলল, আজকেই তোমাকে বলে দিচ্ছি তুমি পলিটিক্যাল সায়েন্সে কিন্তু ফার্স্ট ক্লাস পাবে, মানে এইভাবে। তখন আমি ভাবলাম যে আজকে প্রথম দিন। স্যারের সঙ্গে আমার এখনো পর্যন্ত কথা হয়, মানে এখনো, যে স্যার আমাকে সেদিনই দেখে চিনতে পেরেছিলেন যে রোজিনা কিছু করতে পারবে, রোজিনার মধ্যে একটা কিছু আছে, আগুন আছে। একদম একদম। আর তখন আমি আবার পরে ফিরে এসে দেখতাম যে স্যার টিভিতে বসতেন, এইসব রাজনীতি নিয়ে আলোচনা করতেন। তখন অতটা বুঝতে পারতাম না, ফার্স্ট ইয়ারে জাস্ট পড়ছি, মানে তখন রাজনৈতিক অঙ্কটা অতটাও ভালো বুঝতাম না। কিন্তু মনের মধ্যে না আমার একটা প্রথম থেকেই বিদ্রোহী একটা মনের মধ্যে রয়েছে, মানে প্রথম থেকেই। এই ক্লাস 3-তে আমি তোমায় বলছি, আমার মা বিরোধী নেত্রী ছিলেন। তখন শ্রমিক দিবসে একবার আমি মানে বাম আমলে পতাকাটা উঠিয়েছিলাম, নামিয়েছিলাম। আমার বাড়িতে পুলিশ চলে এসেছিল, মানে এসে আমাকে জিজ্ঞাসা করেছিল যে এটা তুমি করেছো না তোমার দাদা করতে বলেছে, না তোমার মা করতে বলেছে। আমি বললাম না, আমি করেছি, আমার নিজেরই। তখন 3-তে পড়ি, মানে একদম ছোট। আমার মা বললো, যা এবার যে এটা করেছিস তুই গিয়ে কথা বল, ফেস কর। তো তখন আমি ক্লাস 3-তে পুলিশ ফেস করেছি। মানে তারা আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি নিজে থেকে করেছো না এটা কেউ করতে বলেছে। আমি তখন বললাম না না, আমি নিজে থেকেই করেছি। তোমার বাবা কি করতেন? বাবা সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করতেন, মা হোম মেকার ছিলেন। আচ্ছা, তা তোমার যে ধরো এই স্কুলিং যেটা করেছো, হায়ার সেকেন্ডারি পাস করেছো, তোমার গ্রামে কি ওই কোনো কলেজ ছিল না? না, গ্রামে কলেজ ছিল, মানে ওই নদী পেরিয়ে যেতে হতো। এখনো তো আমাদের নদী পেরিয়েই যেতে হয়, ব্রিজ। সেই কারণে তুমি কলকাতা থেকে পড়বে এই আশা নিয়ে তোমার বঙ্গবাসীতে। একদম একদম। আরে আমার দাদুও বঙ্গবাসী, বাবাও বঙ্গবাসী, আমরা সবাই বঙ্গবাসী, মানে পরিবারের প্রত্যেকেই বঙ্গবাসী, মানে সবাই। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলের, মানে তুমি একবার একটা সমস্যায় পড়েছিলে, তুমি
কিছু না পেয়ে হাতের কাছে শুভেন্দু অধিকারীকে ফোনটা নিয়ে ফোন করো এবং রাত 1:30টার সময় তোমার বাড়িতে শঙ্কুদেব পণ্ডাকে পাঠায়। না, আমি ফোনও করিনি ওনাকে। উনি শুনেছিলেন? মানে উনি খবর পেয়েছিলেন সঙ্গে সঙ্গে রাত 1:30টার সময় যে শঙ্কু তুই গিয়ে দেখ তো কি ব্যাপারটা হয়েছে। আচ্ছা। মানে উনি এতটাই মানে ওনার কিন্তু আমি কোনোদিন ইন্টারভিউ করিনি বা আচ্ছা। উনার যে খুব বেশি এপিসোড করেছি বা উনার যে সবসময় শুভেন্দু শুভেন্দু করে খবর করি তা কিন্তু না, নয়। না, না। শুভেন্দু অধিকারীর খবর দেখবেন আমার চ্যানেলে হয়তো কোনোদিন একটা থাকে খুব বা রেয়ার, থাকে না। খুব রেয়ার। হ্যাঁ, কিন্তু উনি আমার খোঁজ কিন্তু নিয়ে রোজিনা, আমি তো শুনেছি, আমি খুব বিশ্বস্ত সূত্র থেকে যেটা শুনেছি, তোমার এবং সন্ময় ব্যানার্জি বিশেষ করে এই দুটো চ্যানেলের কিন্তু প্রতিদিনের শ্রোতা বা দর্শক স্বয়ং মুখ্যমন্ত্রী। এটা কি তুমি জানো? না, আমি জানতাম না, আপনার কাছ থেকে জানলাম। আমি এটা খুব আমার বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া খবর। তো সেই ক্ষেত্রে তুমি যে ধরো এই সরকারের ভুল ত্রুটিগুলো তুলে ধরছো, তোমার কোথাও ভয় লাগে না এখন? আমার মনে হয় তো যে হয় জেল যেতে হবে বা আমি এখন বা কেউ যদি আমাকে মেরে দেয়, মরে যাব, কিন্তু কেউ তো একটা রোজিনা নামটা তো রয়ে যাবে। আমি চাই যে এই রোজিনার মতো রোজিনাকে দেখে আরো সবাই এগিয়ে আসুক। অনুষ্ঠান বাড়িতে সামাজিক কর্তব্য রক্ষা করতে গেছো, সেখানে কুণাল ঘোষের সঙ্গে তোমার মুখোমুখি হয়ে গেল, তুমি কি করবে? আমি সত্যি কথা বলতে আমি জানি না আমি কি করব। আমি এই মুহূর্তে বলতে পারছি না। যদি হই তারপরেই বলব। কিন্তু তবু আরেকটাও জিনিস বলব, আমি সবসময় মানুষকে রেসপেক্ট করি। প্রণাম করব কিনা জানি না। কারণ আগে হলে প্রণাম করতাম। কিন্তু রিসেন্ট উনি আমার উচ্চারণ নিয়ে বা আমার যেভাবে মিমিক্রি করেছেন, আমি ওটাতে আমি খুব হার্ট হয়েছি। খুব কষ্ট পেয়েছি আমি। এটা সত্যি, এটা খুব উনি দুঃখজনক। বলেছেন এই করে প্রশ্ন, কিন্তু না, আমার পুলিশের ওয়াইফদের উদ্দেশ্যে পরিষ্কার প্রশ্ন ছিল। আপনারা যে অনুব্রত মণ্ডল যখন বলল আপনাদের মা বোনকে টানলো, তখন আপনারা উত্তর দিলেন না কেন বা তখন একটা ফ্রেজ করলেন না কেন? এই প্রশ্ন কিন্তু আমার ছিল। আমার একটুও জড়তা ছিল না। কিন্তু উনি আমাকে টোটালি মিমিক্রি করেছিলেন। যেটা ক্ষেত্রে আমার বাড়ির লোকও খুব কষ্ট পেয়েছিল। আমিও খুব কষ্ট পেয়েছিলাম। দেখুন, আদালতে যেতে গেলে আমাদের টাকা লাগে কিন্তু। উনার কিন্তু টাকা লাগে না। উনার একজন কাউন্সিলর আছে। তিনিই আইনজীবী। সবসময় দেখবেন উনার পাশেই থাকে। আমি নাম বলছি না। অরূপ চক্রবর্তী। অয়ন চক্রবর্তী। উনার পাশেই থাকেন। তো উনার কতটা টাকা লাগে জানি না। কিন্তু আমাদেরকে প্রত্যেক মুহূর্তে টাকা দিয়েই কেসগুলোকে সবকিছু করতে হয়। অনেকে বলে না কোটি কোটি টাকা পাই। আমরা ইউটিউব থেকে, দাদা আপনিও কাজ করছেন, কত ভায়োলেশন খাই বলুন তো? আমার অনেকগুলো এমপ্লয় আছে। আমি সবাইকে দিয়ে চেষ্টা করি যেটুকু থাকে, মাসে কতটুকু থাকে আমি জানি না। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু ভালো হয়। আমার বাড়ি গাড়ি, অনেকে বলে স্বাচ্ছন্দ্য, বারবার গাড়ি নিয়ে কথা বলে, আমি গাড়ি চড়ি বলে। আচ্ছা রোজিনা, এটা তো কেউ জানে না, আজকে আমি একটু জানাতে চাই। তোমার যিনি হাজবেন্ড কামাল, হ্যাঁ, সেটা একজন গুণী মানুষ। হ্যাঁ, গুণী মানুষ। তুমি তো অতটাও কখনো তো আমি কোনোদিন বলনি তো ও তো একজন চিকিৎসক, এবং ও তোমার কাজেও তো হেল্প করেন নাকি? একদম একদম আমার মানে পাশে থাকে একদম। তোমাকে তো বিরাট সাপোর্ট দেয়। একদম প্রচুর এবং মেন্টালি প্রচুর সাপোর্ট দেয়। তুমি কাজ করতে গিয়ে সব থেকে বেশি অনুপ্রেরণা কার কাছ থেকে পাও? বাড়ির? বাড়ির সব থেকে বেশি ও মানে আমার হাজবেন্ডের থেকে পায়, আমার মায়ের থেকেও প্রচুর পায়। আচ্ছা, তোমার মা তোমার কাছে হ্যাঁ, আছেন? আর মা থেকে যদি না সবটা সামলাতো। তুমি তো দেখলে আমার একটা বাচ্চা আছে। বাচ্চা তো একটা স্কুলে পড়ে, হুম, তো তাকে স্কুলে যেতে হয়, সে হয়তো একটু বিকেল বেলা হয়তো একটু বেড়াতে হুম, বেরোলো, হুম, হুম, তো তুমি তো সারাদিন মাঠে ময়দানে। হ্যাঁ, তো একদম। বাচ্চাকে এই স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, বা বাচ্চার একটা ঘরে থাকলে তার যে দায়িত্ব কে পালন করে? বাচ্চাকে বেশিরভাগ সময় আমার কাকির মেয়ে আছে। মানে তাকে আমি বুনি বলি, সেই সবকিছু পালন করে। সে ছোট থেকে মানে মায়ের অল্টারনেটিভ তাকেই মাম্মা বলে। মানে সে অনেকটাই সবকিছুই করে সে। তো কাকির একমাত্রই মেয়ে। ও ও আমার সঙ্গে থাকে। তো আমার ফ্যামিলি যদি আমাকে সাপোর্ট না করতো, আমি ঠিক। কখনো করতে পারতাম না। আরেকটা, আমি সংখ্যালঘু পরিবারের শুধু মেয়ে নয়, আমি সংখ্যালঘু পরিবারের বউ। ঠিক। মানে আমার শাশুড়ি মাও রয়েছেন। শাশুড়ি মাও মানে আমার ভাসুররাও রয়েছেন আলাদা আলাদা প্রফেশনে, একজন পুলিশও আছেন। আচ্ছা। তো আমাকে সবাই সাপোর্ট করে। আমি যদি না সাপোর্ট করতাম, আমি কখনোই এই জায়গায় আসতে পারতাম না। আমার কথা হচ্ছে যে একটা বাংলায় প্রবাদ আছে যে রাঁধে সে চুলো বাঁধে। একদম। তো রোজিনা রহমান ভালো সাংবাদিকতা করে, আবার শুনেছি ভালো মাংসও রাঁধে। রান্না বান্নাও ভালো করতে পারি। আহ, তো আচ্ছা, বলছি যে সামনের এই যে পুজোর 4টে দিন, হ্যাঁ। তখন তো মাঠে ঘাটে সাংবাদিকতা না, থেকে একটু করবো ছুটি। তো এবারে। সজলদার অপারেশন সিঁদুর হচ্ছে। আচ্ছা, সজল ঘোষ বিজেপি নেতা, তা সন্তোষ মিত্র বাড়িতে স্কয়ার। সময়
বাড়িতে দিতে হবে না? বাড়িতে একদিন, একদিন? বাড়িতে একদিন, কারণ আমার হাজবেন্ড ওর দুদিন অফ থাকবে হয়তো। আচ্ছা, ও তো সেই দুদিন আমরা বাড়িতেই কলকাতাতেই থাকবো। কারণ আচ্ছা। আমি মানে কলকাতায় থাকি, আর আর বাড়ি যাই ঈদের সময় যাই, আমার গ্রামের বাড়ি চলে যাই, আচ্ছা। যদি খুব সুযোগ পাই আমরা গ্রামের বাড়িতেই বেশি থাকি। রোজিনা, তোমার যা পরিচিতি, তোমার যা জনপ্রিয়তা, এখনো অবধি তোমার কাছে কেউ এসে বলেছে দিদি একটু অটোগ্রাফ দিন? হ্যাঁ, আমি খুব অবাক হয়ে গেছিলাম, হেজিটেশন লেগেছিল আমার। কারণ কেন, টোল ট্যাক্সে বলেছিল, টোল ট্যাক্সে গাড়ির লাইন ছিল, হুম, যে টোল ট্যাক্স কাটছিল হুম। সে ছুটে এসে বলেছিল দিদি একটা অটোগ্রাফ দিন। আমি ভাবলাম সেলফির কথা, হয়তো এখন অভ্যস্ত হয়ে গেছি, সেলফি বলবে, কিন্তু আবার অটোগ্রাফ। গেলে চারিদিকে তার সেলফিও ছবিটা তুলতে আবার হয়। আমি আমার ফোনে তুলে রেখেছি, যে আমার অটোগ্রাফ চেয়েছিল। এবং তোমার সঙ্গে তো অনেকে সেলফিও তোলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি বেশি সেলফিটার থেকেও আমি আমার ক্যামেরা পার্সন থাকলে বলি তুমি একটু তুলে দাও, তাহলে ভালো হয়। কারণ আজকাল যা দেখছি না, ফটোর সঙ্গে সবসময় তো ক্যামেরা পার্সন নিয়ে যাওয়া সম্ভব না। না, না, এখন ধরো দাদার বাড়িতে তোমার নেমন্তন্ন, তুমি একদম, গেলে দাদার বাড়িতে। একদম, একদম। এবারে দাদার বাড়িতে অন্য কিন্তু কোনো দাদা আমরাই নিমন্ত্রিত, তো সে বলল একটু হ্যাঁ সেলফি তুলি। সেলফি, কিন্তু আমার মতে বলে সেলফি বেশি অ্যাভয়েড করাই ভালো। মানে কেউ যদি দূরে কেউ থাকলে একটা ছবি তুলে দিতে বলে দিলেই ভালো হয়। কারণ এখন আমরা তো নিজেরাই করি, একের সঙ্গে অপরের ছবি দেখা হুম, গেলেই হুম। আমরাই তাদেরকে জুড়ে জুড়ে খবর করি, ঠিক, তাই না? ঠিক। এটা কে কিন্তু এখন আপনারা সবাই একটু ভালো করে বুঝবেন। হ্যাঁ, হুম। কে এখন কার মনে কি আছে, একটা ছবি তুলতে চাইলো, পরে দেখা গেল সে একটা কিছু ক্ষেত্রে বেরোলো। তখন বলবে রোজিনা তার সাথে যুক্ত। মানে আমাকে যুক্ত করার জন্য না কত যে কি হচ্ছে, একটু আ সাবধানে তো চলতেই হ্যাঁ, হবে। মানে সেইজন্য আমি বলি যে সেলফিটা অনেকেই এভয়েড করেন। সেলফির থেকে কেউ একটা পাশে থাকলে তাকে তুলে দিতে বললে ভালো হয়। এটা আমি বলবো দর্শকদের যে রোজিনা খুব দামি কথা বলেছে, এই কথাটা আমাদের সকলের মানা উচিত। হ্যাঁ, আর রোজিনা, আমি বলছি যে একটা ট্রেন্ড এখন রিসেন্ট বেরিয়েছে, সে হচ্ছে গুগলের জেমিনি এআই। এআই আমি করিনি। আমি সেটাই জিজ্ঞাসা করছি, রোজিনা শাড়ি উম পরে আবার ছবি না, না, তুলেছে না, কিনা। না, না। এই ব্যাপারে তুমি আমার দর্শকদেরকে কি আমি বলবে? বলব এইগুলো এভয়েড করাই ভালো। ও আজ আপনি এআই এর যুগে গা ভাসাচ্ছেন, পরবর্তী ক্ষেত্রে কি হতে পারে আমরা তো তার ইমপ্যাক্ট টা জানি না। ডিজিটালে আছি। ডিজিটাল মিডিয়ার ভালো জিনিসগুলো নিন। খারাপ জিনিসগুলোর দিকে সহজেই গা ভাসিয়ে দেবেন না। তাতে আপনাদের ক্ষতি হতে পারে। আমি কিন্তু কখনো হুম, হুম, চেষ্টা হুম, করিনি। হুম। আমার মতে বলে কি জানেন তো? আমি আপনাদেরকে একটাই ছোট্ট সাজেশন দেবো, মানে আ ছোট্ট সাজেশন, যে আপনারা যে কাজটা করছেন, আপনাদের যে কাজটা করছেন তার মধ্যে সীমাবদ্ধ থেকে যেটা করা দরকার সেটাই করুন। বেশি কিছু অন্যরা কি করছে তাদের মতো হতে গেলে তখন কিন্তু অনেকগুলো সমস্যায় ফেস করতে হবে। তখন আপনার নিজের কাজ থেকে ফোকাস হারিয়ে ফেলবেন। বছরে তো একবার করে বোধহয় বেড়াতে যাওয়া হয়, ফ্যামিলি ট্যুর। না, আমি কোথাও ঘুরতে যাইনি। তার জন্য পরিবারের কারোর অভিযোগ নেই? না, আমি যখন আমার মানে হাসব্যান্ড কাশ্মীরে ছিল তখন আমি নওশেরা, মানে কাশ্মীর অনেক ঘুরেছি। হুম। তখন কাশ্মীরটাই দেখতে গিয়েছিলাম, ওর ক্যাম্পে গিয়ে তখন দেখেছিলাম। মানে তারপরে রোজিনার স্বামী কিন্তু আর্মিতে চাকরি করতেন, হ্যাঁ। কামাল। উম এবং সে রোজিনার আহ, এই যে সামাজিক আমি একা মাধ্যমের, জম্মু চলে গিয়েছিলাম। আমি একা জম্মু গিয়েছিল, এবং কামাল কিন্তু রোজিনার এই যে কাজ, সোশ্যাল মিডিয়ার কাজেও সে একজন চিকিৎসক হয়ে অবসর সময় কিন্তু রোজিনার পাশে থাকে, একদম। খুব হেল্প করে। আর কামালের সঙ্গে আমার পরিচয় হয়েছে, খুব ভালো ছিল। তো বলছি রোজিনা, তাহলে আহ, এই রিসেন্ট একটা আমরা পডকাস্টে গিয়ে মানে একটা ডিবেটে অংশগ্রহণ করেছিলাম দাদা। তো একটা সেখানে গিয়ে মিডিয়াতে, একজন বলেছিল যে তুমি মাটি পাবে না। হ্যাঁ, এটা আহ আমি কি সাম বাঙালি, হ্যাঁ, 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 সে আমি দেখেছিলাম, আমি ওই সেই ইউটিউব চ্যানেলটার নাম হ্যাঁ, করছি না, তো সেখানে একজন সাম বাঙালি, হ্যাঁ, হ্যাঁ, সে তিনিও একজন যায়, হ্যাঁ। ইউটিউবার, তোমাদের এই যে কথাটা হ্যাঁ, যে বলেছিলেন, শফিকুল্লাহকে আমাকে তোমাকে বলেছিল এবং শফিকুলের মাটি যে পাবে না। মাটি পাবে না, তোমাদেরকে কেউ মাটি দেবে না, তোমাদের মানে তোমরা জান্নাতে যাবে না, তোমরা দোজখে যাবে, দোজখেও তো ঠাঁই হবে এটা না। কি বলা যায়? এটা আমাদের ধর্মমতে কিন্তু বলা যায় না। তাহলে তো তুমি কিয়ামতের আগে বিচার করে দিচ্ছ। আমি কি ভালো কাজ করেছি দাদা, সেটা কি তোমার পক্ষে জানা সম্ভব? ঠিক। আমাদের একটা কথা বলেছে, আ আমাদের মানে কোরআন শরীফে একটা কথা লেখা আছে, যদি কোনো তোমার ধর্মের মানুষ নয়, মানে তোমার ধর্ম নয় বিধর্মের মানুষ যদি চিতায় পুড়তে দেখো, তুমি কিন্তু বলতে পারবে না ফি নারে জাহান্নামা খালেদিনা ফিহা। তার মানে উনি দোজখে যাবে, তুমি এই কথাটা বলতে পারো না। উনিও ভালো কাজ করে থাকতে পারেন, উনিও জান্নাতে যেতে যা পারেন। ঠিক করার আল্লাহ তাআলা করেন। একদম। সেটাই, এটা আমার শুনে খুব খারাপ লেগেছে। আবার দুটো জিনিস খুব খারাপ লেগেছে, একটা হচ্ছে তোমাকে বিশেষ করে পরবর্তীকালে শফিকুল ইসলামকেও বলে যে মাটি পাবে না, হুম, এটা আমাকে খুব হার্ট করেছে। হুম, দ্বিতীয়ত যেটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে কুণাল ঘোষ,
মানে তোমার যে কথা বলার, দেখুন এক একটা মানুষের এক এক রকম বাচনভঙ্গি থাকে। এখন কুণাল ঘোষকে যে উনি যে কথা বলেন, ওনাকে অনেকে ক্লাউন বলেন, অনেকে ভাঁড় বলেন। তো ব্যাপারটা হচ্ছে এরকম না, কিন্তু সেটা নিয়ে তো রোজিনা কোনোদিন তাকে তো বিদ্রুপ করেনি। কিন্তু রোজিনাকে নিয়ে যেভাবে একটা, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অসভ্যের মতন কুণাল ঘোষ কথা বলেছে, এটা আমি তীব্র প্রতিবাদ করি, ধিক্কার জানাই। অনেক ধন্যবাদ রোজিনাকে, আপনাদের সকলকে প্রণাম। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।